প্রিয় সুধী, প্রিয় শ্রোতা দর্শক মন্ডলী, আপনারা দেখছেন দৈনিক আড্ডাবাজি। আমার মোটামুটি একটা প্রতিদিনকার আয়োজন, এবং আমার সাথে প্রত্যেক অনুষ্ঠানেই একজন গুণী ব্যক্তি থাকেন, কবি, শিল্পী, সাহিত্যিক, সৃজনশীল, মুক্ত চিন্তার মানুষ থাকে। তো আজকে সেই সুবাদে আমার সাথে আড্ডায় আছে একজন কবি, শাহ কামাল। তার সাথে অনেক অনেক আড্ডা দেব, গল্প করব। তার আগে আমার আয়োজনের একটু ফরম্যাট আছে, যে আমরা যে অতিথি থাকে তার ছোট্ট একটা পরিচয় দিয়ে পরিচিতি পড়বার পরেই আমরা আমাদের আড্ডাবাজি শুরু করি। তো চলে যাচ্ছি পরিচিতিতে। কবি শাহ কামাল সমকালীন বাংলা কবিতার একটি স্বতন্ত্র ও সাহসী কণ্ঠস্বর। ১৯৮৫ সালের ১৪ মার্চ চাঁদপুর সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে জন্ম নেওয়া এই কবি বেড়ে উঠেছেন গ্রাম, শহর ও মফস্বলের সংমিশ্রিত বাস্তবতায়। তার কবিতায় উঠে আসে জনজীবনের স্পন্দন, প্রতিবাদী মনোভাব, প্রেমের তীব্রতা এবং ব্যক্তিগত সামষ্টিক বেদনার অন্তর্নিহিত গভীরতা। শাহ কামাল কবিতা লিখতে শুরু করেন ছাত্র জীবনেই। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে MBA ডিগ্রি অর্জন করেন। সাহিত্য চর্চার পাশাপাশি জীবন সংগ্রাম ও কর্মজীবনের অভিজ্ঞতা তাকে দিয়েছে এক তীব্র সংবেদনশীল দৃষ্টিভঙ্গি, যা তার কবিতাকে করেছে জীবন্ত ও মানবিক। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো ছাইচাপা আগুন ২০২২, কড়া রোদের গল্প ২০২৩, আগুনের পংক্তিমালা ২০২৪, রক্তে লেখা পাণ্ডুলিপি ২০২৫। শাহ কামালের কবিতায় ভাষা যেমন তীক্ষ্ণ, তেমনি কাব্যচিন্তা দৃঢ় ও অন্তর্মুখী। তিনি কেবলমাত্র ব্যক্তি অভিজ্ঞতা নয়, বরং সময়, সমাজ, ইতিহাস এবং অস্তিত্বের গহন জিজ্ঞাসাকে কবিতায় রূপ দিয়েছেন গভীরভাবে। ফলে তিনি আধুনিক বাংলা কবিতার ভুবনে হয়ে উঠেছেন এক গুরুত্বপূর্ণ ও বিশ্লেষণ যোগ্য। কবির পিতার নাম মোহাম্মদ আব্দুল জলিল, মায়ের নাম রেহানা বেগম। তিনি পিতামাতার প্রথম সন্তান। তো যাই হোক, এই ছিল ছোট করে আজকের অতিথি শাহ কামালের পরিচিতি বা পরিচয় পর্ব। এবার আমরা চলে যাব অতিথির কাছে। শ্রোতা দর্শক যারা যুক্ত হয়েছেন বা হবেন, আশা করি অতিথির কথা শুনবার জন্য আপনারা অধীর আগ্রহে বসে আছেন। আপনাদের সবাইকে আবারও স্বাগতম। চলে যাচ্ছি শাহ কামালের কাছে। আজকের আয়োজনে আপনার কুশল বিনিময় করুন শ্রোতা দর্শকদের সাথে। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। যে আপনার মতন একটি সুন্দর আড্ডাবাজি অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে গর্বিত মনে করছি, এবং দর্শকদেরকে বলছি বা আমার পাঠকদের বলছি, শ্রোতাদের, যে আপনারা আমাদের কথা শুনতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। পাঠকদেরকে আমার পক্ষ থেকে এবং আপনার পক্ষ থেকে তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। তাদের ধন্যবাদ মঙ্গল কামনা করছি। শাহ কামাল আপনাকে। তো আপনার কাছে প্রথম আমাদের আড্ডাবাজিতে যে জানতে চাওয়াটা বা আমার আড্ডাবাজিতে, সেটা হচ্ছে এই কবিতা লেখাটা এটা কবে, কখন, কিভাবে শুরু হলো? আমরা শুরুর গল্পটা একটু শুনি। কবিতা লেখা শুরু তো নির্দিষ্ট দিন তারিখ না, কিছুটা এইভাবে বলা যায় যে আমি আমার শৈশবটা কেটেছে গ্রামে। তো গ্রামের যে প্রকৃতি, যে আমার নদী, তারপরে চর, বিল, এরকম একটি প্রায় গ্রাম যেটা, তো ওখানকার একটা এনভায়রনমেন্ট আমার সাথে, এবং আমি ওগুলোর সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। যেমন প্রকৃতির যে জিনিসগুলো, ধান ক্ষেতের দৃশ্য, বর্ষাকালের দৃশ্য, এবং যে বাড়িঘর বা মুক্ত স্কুল, এই খেলাধুলা সবকিছু একটা ছিল। তো সেই জায়গাটা, আমি যখন ক্লাস 6-এ শহরে চলে আসি, 6-এর বছর, তখনই আমার কবিতা ভালো লাগা শুরু করে। বাট গ্রামে যখন ছিলাম তখন আমি দেখছি, উপভোগ করছি, বাট কবিতা কি বা এরকম কোনো কিছু নেই। কিন্তু যখন শহরে আসলাম, তখন আমার কবিতা, যখন আমি 6-এ পড়ি, তখন আমার কবিতা ভালো লাগে। তখন আমি পত্রিকায় যে ছোট ছোট ছড়া কবিতা বের হতো সাপ্তাহিক সাময়িকীতে বা শিশু যে সাময়িকীতে, তো পত্রিকার মাধ্যমে এগুলো পড়তাম, এবং ওভাবে আমি লেখার চেষ্টা করতাম। অনেক ক্ষেত্রে অন্যের কবিতাটাই আমি লিখতাম, তাদের ছন্দগুলো দেখতাম, অন্তমিলগুলো দেখতাম, ভাল লাগতো। তো এটাই আস্তে আস্তে যখন আমি আবার ক্লাস 8-এ পড়ি, তখন আরেকটু ভালো লাগলো। তখন আমার জীবনানন্দ দাশের আবার আসিব ফিরে কবিতাটি আমার পাঠ্যপুস্তকের কারণে
এটাই আমার অনেক ভালো লাগে যে আমি সারাদিন ধরতে গেলে এই কবিতাটাই পড়তাম। বাংলা বই যখনই নিতাম শুধু এই কবিতাটাই পড়তাম। একবার রেকর্ড করতাম, আবার নিজে কানে শুনতাম। কেমন শোনা যায়, কেমন ভাল লাগে। তখন আমার ওই শৈশবের কথা মনে পড়ে। যে শৈশব আমি ফেলে এসেছি। শহরে যে কংক্রিট শহরের ভিতরে ওই শৈশব আমার আসছে। ধান ক্ষেতের কথা মনে আসে, ছেঁড়া ফালের কথা, নৌকার কথা, ধবলবগের কথা। তো ওই আমি নস্টালজিক হতে থাকি। এই হতে, হতে যখন আমি ক্লাস আবার 10 এ পড়ি, তখন আমার আল মাহমুদের একটি কবিতা আমার পাঠ্যপুস্তকেরই একটি কবিতা। তিতাস নামের একটি কবিতা ছিল। তখন আমার মনে হলো আমি তো যে নদীর পাড়ে জন্ম নিলাম সেই নদীরটার নাম তো ডাকাতিয়া। তো আমি তিতাসের জায়গায় ডাকাতিয়া বসিয়ে, বসিয়ে কিছু শব্দ এদিক এদিক করে, করে ওই আমার পাঠ্য বইয়ের শেষ পৃষ্ঠার কবিতাই ছিল এটা আল মাহমুদের। এবং আমি শেষের হুম, পৃষ্ঠায় আমি ব্যাডনের ভিতরে লিখে ফেলছি যে বানিয়া বুনিয়া নিজের মতো করে একটা লিখেছি। ওইটাই আমার ফার্স্ট আচ্ছা। কবিতা। বাট ওটা আমার হুম, কোনো হুম, হুম। ইয়া নাই। আমি ভুলে গেছি। তো ভুলে আচ্ছা। যেতে, যেতে আবার যখন ইন্টার কমপ্লিট হয়ে গেল তখন আমার কোনো আর কবিতার কোনো রেশ-টেশ নেই। যখন আমি ইন্টারমিডিয়েট ক্রস করে ফেললাম অর্থাৎ রেজাল্ট দেয় নাই এখনো। ঠিক ওই হুম, সময় ইউনিভার্সিটি নাই। মানে ইউনিভার্সিটি না, কলেজ নাই। কলেজ লাইফ শেষ, ইউনিভার্সিটিতে ভর্তি হবে এই সময় একটা গ্যাপ থাকে। রেজাল্ট দেওয়া প্লাস ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া। তো পরীক্ষার পরে আমরা হুম, দল-বল নিয়ে বন্ধু-বান্ধব নিয়ে লোকাল বন্ধুরা মিলে একদিন এই পাড়া, একদিন ওই পাড়া এভাবে একদিন এদিকে আরেকদিন ওদিকে ঘুরতে যেতাম। বিকাল বেলায়, কখনো সকাল বেলায়। তো এভাবে ঘুরতে, ঘুরতে একদিন এমন সময় আসলো এরকম শরৎকাল যে এখন যে শরৎকাল এরকম শরৎকাল আসলো। কিছু আমাদের হুম, সনাতনী বন্ধু ছিল। তারা তাদের দুর্গাপূজায় আমাদের দাওয়াত করলো, নিমন্ত্রণ করলো। আমরা সন্ধ্যাবেলায় ওদের ওখানে গেলাম অনেক বিভিন্ন সার্কেল ধরে একটা দলবল সহ গেলাম হুম, হই হুল্লোড় করতে, করতে। তো ওদের হুম, দুর্গাপূজার যে আনুষ্ঠানিক সেদিন মনে হয় ৬ষ্ঠ দিন যেটি বদনের দিন বলা হয়। তো আমরা হুম, দেখলাম যে ওখানে যে আয়োজন, তো আয়োজনে অনেক কিছু আনুষঙ্গিক থাকে। ঢোল থাকে, কাসর থাকে, অনেক কিছু বাদ্যযন্ত্র থাকে। তো ওইখানে যাওয়ার হুম, পর ওদের এই শব্দগুলো ঢোলের বা কাসরের এই শব্দগুলো আমাকে মুগ্ধ করলো। মুগ্ধ করার পর যাই হোক ওখানে অনেকক্ষণ ছিলাম। রাত্রে বাসায় চলে আসলাম। ওদিনই আবার বৃষ্টি হলো, ঘুমিয়ে পড়লাম। হঠাৎ করে ঘুমের ভিতর থেকে জেগে উঠলাম যে এই যে কাসরধ্বনি, এই যে বৃষ্টি এবং এই সবকিছু নস্টালজিয়া অতীত বর্তমান মিলিয়ে একটি নারী চরিত্র সম্মুখে দাঁড়ালো যে এই নারীটাকে আমি চিনি বা এই জানি কিছু বলতে চায়। এই বলতে চাওয়া থেকে কিছু লিখতে চেষ্টা করলাম। তো লিখতে, লিখতে আমি দেখলাম যে এটা একটি কবিতা হলো। আমার মনই বলছে এটা কবিতা যেহেতু আমি কারোর থেকে কোনো হুম, শিক্ষা নেইনি যে কিভাবে কবিতা লিখে বা ওরকম নেই। তো আমার মনই বলে দিচ্ছে এটা একটি কবিতা। তো কবিতার পর আমি হুম, কবিতাটার নাম রাখলাম যে কাসর ঘন্টা থেকে যে ধ্বনি থেকে ধোলায়িত হয়ে যে আমি পেলাম ওই কবিতাটার নাম রাখছি আমি কাসর ঘন্টা। হুম, এটি আমার ১ম কবিতা যখন আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছি বাট এখনো রেজাল্ট হয়নি। ঠিক এমন সময় এই শরতের কালে এই দুর্গাপূজার লগ্নে বৃষ্টির মৌসুমে আমি এই কবিতাটা রাতের বেলা বিশেষ করে মনে হয় ২টো-৩টে বাজে এরকম সময় ঘুম থেকে উঠে কবিতাটা লিখি এবং হুম। আমার কাছে খুবই অদ্ভুত লাগে তখনও বৃষ্টি পড়ছিল যখন শেষ লেখা হয়। তো এরকম থেকে আমার এই আচ্ছা, আচ্ছা। কবিতাটার ওটার এখনো যদিও মনে নেই যে কি, কি বিষয়টা বাট বুঝেছি আরকি। তো যে কবিতার নামটা মনে এভাবেই আছে। কবিতার পথ চলাটা আরকি শুরু হয়ে গিয়েছে। জি, জি। আমরা পরবর্তী আলাপে যাবো। তার আগে আ একটু বলি শ্রোতা দর্শক যারা যুক্ত হয়েছেন বা হবেন সকলকেই আ প্রীতি এবং শুভেচ্ছা। দৈনিক আড্ডাবাজির পক্ষ থেকে আজকে অতিথি হিসেবে আছে একজন কবি শাহ কামাল। তার কাছে আপনাদের কোনো ধরনের জানতে চাওয়া প্রশ্ন, ভালো লাগা, মন্দ লাগা থাকলে মন্তব্যের ঘরে লিখে জানাবেন। আমি তুলে ধরবো আজকের অতিথির কাছে। দেখছি তাপস চক্রবর্তী একজন নাট্যকার এবং কবি। তিনি কবিতায় মোনতাজ কি এই ব্যাপারটা বোধহয় জানতে চেয়েছে। আ আ আপনার যদি সময় হয় ফাঁকে আমরা শুনে নেব মোনতাজের ব্যাপারটা। আ আমরা এর পরবর্তী একটু জানতে চাওয়ার জায়গায় যেতে চাই। সেটা হচ্ছে এই আপনার উপলব্ধি এটা হলো বা এইভাবে পথ চলাটা শুরু হলো। কখন উপলব্ধি করলেন যে এই কবিতাটাই আপনি কন্টিনিউ করতে চান, লিখে যেতে চান এবং তা কেন? হ্যাঁ, ভালো। ওই যে আমি বললাম কাষ্ঠঘণ্টা লেখার পর থেকে আমার প্রতিদিনই ওই সময় খুব হুম, কিছু, কিছু লিখতে মন চায়। প্রতিদিনই রাত্রে কিছু লিখতে এবং আমি কন্টিনিউ লিখতেছি। লিখতে, লিখতে একটা সময় আমি কিছু গল্পের দিকেও হাত বাড়াই। যে ছোট গল্প। হুম,
তখন শরৎচন্দ্রের খুব গল্পগুলো মনে থাকতো। তো ওই আলোকে কিছু লেখার চেষ্টা করলাম। অ্যা তারপরে হুম, হুম, কিছু উপন্যাস নিজের ব্যক্তিগত জীবনকে কেন্দ্র করে ছোট, ছোট থিম নিয়ে একটি উপন্যাস লেখার চেষ্টা করলাম। তো লেখার পর দেখা হুম, গেল যে আমার উপন্যাসগুলো শেষ হয় না। মানে হুম, অসমাপ্তই থেকে যায়। কোনটা অর্ধেক, কোনটা তৃতীয়াংশ হয়ে এটা কমপ্লিট হয় না। কিন্তু হুম, কবিতাটা যখন লিখি ওটা শেষ হয়ে যায়। যেভাবে হোক এটা শেষ করতে পারি। তো হুম, এভাবে মানে এক বসায় শেষ হয় হ্যাঁ, কবিতা। এটা শেষ হয় যেটাটা নির্যাসটা নেওয়া যায় বা এটা উপলব্ধি করা যায় যে এটা কমপ্লিট। তো এই সময়ের হ্যাঁ, ভিতরে বন্ধু-বান্ধবদের কাছে যখন একটু, একটু করে বললাম যে, "বন্ধু এটা লিখলাম, দেখো তো এটা কি লিখলাম বা কেমন লাগে তোমাদের?" তো আমার বন্ধুত্বের বহরের ভিতরে বিভিন্ন ক্লাসের বন্ধু ছিল, সাহিত্য মনা ছিল, সঙ্গীত শিল্পীও ছিল। তারপরে যারা গান লিখতো এরকম বন্ধু-বান্ধব ছিল। তাই তারা আগে যারা লিখতো তাদেরকে দেখাতাম বা যারা কবিতা লেখার প্র্যাকটিস করে বাংলা নিয়ে লেখাপড়া করছে যে একটু বলে রাখি যে আমি আমার যে ফ্রেন্ড সার্কেল তারা আমার থেকে হুম, ১ বছরের একাডেমিক ভাবে বা ২ বছরের বড়। যার কারণে তারা কেউ অনার্স এ ফার্স্ট ইয়ারে পড়ে। আমি তখন মনে করেন আপনার মাত্র ইন্টার দিয়ে দিয়েছে। তো ওরা কিন্তু অনেক বাংলা আচ্ছা, সাহিত্য টুকটাক জানে, আমার চেয়ে বেটার জানে। তো তাদেরকে হুম, বলতাম, "দেখো বন্ধু এটা হয়নি।" তারা তখন পড়লো, কেউ ভেঙ্গালো, কেউ হাসলো, কেউ মজা করলো। হ্যাঁ? এভাবে বলতে, হ্যাঁ, বলতে হ্যাঁ, তারা একটা সময় নাম দিলো। আমার নাম উঠালো কবি। তো এলাকা ভিত্তিক এই কবির আচ্ছা, থেকে আসলে তখন কন্টিনিউ লিখতেছি। এই লেখাটাই আমাকে ধীরে, ধীরে আস্তে, আস্তে মন টানলো যে এটা আমি কন্টিনিউ করতে পারি। এই হচ্ছে আচ্ছা, আমার আচ্ছা। বলার যে আমার উপলব্ধি। মানে কেন এবং কিভাবে কন্টিনিউ করবেন সেটা জানলাম। এখন হুম, কথা হচ্ছে তাপস চক্রবর্তী উনি একজন নাট্যকার এবং কবি। তিনি আরো একটা জানতে চাওয়ার জায়গা থেকে জানতে চেয়েছেন ইউরোপীয় রোমান্টিক ও আমাদের কন্টিনেন্টাল এ রোমান্টিকতা বলতে কি বোঝেন? দুটো ব্যাপারের মানে প্রেমের ব্যাপার। তো আপনার কাছে দুটো প্রশ্ন দর্শক সারি থেকে আছে যে কবিতায় মনতাজ কি? আর একটা হচ্ছে ইউরোপিয়ান রোমান্টিক এবং বাংলাদেশ কন্টিনেন্টালে রোমান্টিকতা বলতে কি বোঝেন? আপনি চাইলে এক ফাঁকে জবাব দিতে পারেন। আমরা কি পরবর্তী প্রশ্নে যাব না এই প্রসঙ্গে আপনি কিছু বলবেন? আসলে বাংলা সাহিত্যের যে রোমান্টিক আর বিশ্ব সাহিত্যের রোমান্টিক এটা আ এই কিছুটা কাছাকাছি আবার পৃথকও আছে। যে বাংলা হুম, রোমান্টিকটাকে যদি আমরা বলি আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা নিতে পারি যে বাংলার একটা রোমান্টিক কবিতা লিখেছেন। যেভাবে প্রকৃতির থেকে মানে বিভূতভাবে মুগ্ধ হয়ে যে একটা প্রেম কিন্তু সেই প্রেমটা শারীরিক প্রেমের থেকেও একটা আধ্যাত্মিক প্রেম বা একটু ঊর্ধ্ব স্তরের প্রেম। যেখানে মুগ্ধতার বিষয় থাকে, যেখানে সবকিছু কল্পনার ভিত্তিটাকে নিয়ে করা তৈরি করা হয়েছে। আর বিশ্ব হুম, মানচিত্রিতে যেটা হচ্ছে কল্পনা শক্তির আলোকেই যে যা কিছু মুগ্ধ করে সৌন্দর্যকে প্রকাশ করে, যা দেখে হুম, সৌন্দর্যতে অভিভূত হয়ে যাই আমরা, সেই রোমান্টিকতা থেকেই বিশ্ব সাহিত্য তৈরি হয়েছে কবিতা। আচ্ছা। তো যাই হোক আমরা পরবর্তী প্রশ্নে যাই। আর তাপসদার কাছ থেকে জেনে নেব কবিতায় মমতাজ কি? উনি একজন নাট্যকার। মমতাজ সম্ভবত চলচ্চিত্রের একটা ব্যাপার যেটা কবিতায় কাজ করে। কৌশলগত বিভিন্ন ধারণা এবং টুকরো, টুকরো এটাকে আমরা কোলাজ পেইন্টিং এর মতো একটা ব্যাপারও বলতে পারি কিনা? এটা নিয়ে তাপসদার সাথে একদিন আলাপ করব। ধারণাটা ভালো লেগেছে। এটা নিয়ে আলাপ হবে তাপসদা আপনার সাথে। আশা করছি আপনি সাথে ছিলেন, আছেন এবং থাকবেন। আমরা চলে যাচ্ছি পরবর্তী জানতে চাওয়ার জায়গা থেকে। কবিতা লিখতে গিয়ে এই যে ছোট বড় যে সময়টা কাটালেন, কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছে কিনা আপনার? আর সাথে এই যতটুক সময় পথ চলা হলো, এর সাথে প্রাপ্তিই বা কি, কি যুক্ত হলো? হ্যাঁ, কবিতা পড়তে গিয়ে লিখতে গিয়ে এ আমাকে অনেক প্রতিবন্ধকতার শিকার হতে হয়েছে। ওই যে বললাম বন্ধুদের কাছে যখন এটা গেল, বন্ধুদের কাছে একটি গ্রহণযোগ্যতা ছিল যে ভালো ছাত্র হিসেবে একটা গ্রহণযোগ্যতা ছিল বা এলাকার মানুষের কাছেও ভালো ছাত্র অর্থাৎ একাডেমিক ভালো ছাত্র হিসেবে গ্রহণযোগ্যতা ছিল। যখন তারা জানলো যে কবিতা লিখি তো বলল যে, "ও বাতিল হয়ে গেছে। ওরে দিয়ে আর হবে না।" ও উন্মাদ হয়ে ও গেছে, বাতিল হয়ে উদাসীন গেছে হয়ে ওকে গেছে। মানে হ্যাঁ, বাতিল হয়ে গেছে। উদাসীন ওকে দিয়ে আর হবে না। আচ্ছা, আচ্ছা। ওকে দিয়ে হবে শব্দটা না। ভালো লেগেছে পাণ্ডুলিপি বলেন। হ্যাঁ,
কেউ হ্যাঁ, কেউ পাগলও বলতো যে ও পাগল, ও একা একা কথা কয়, কি কি ভাবে, ওর কোনো এখন আর দূর, পাগল ছাগল শুরু হয়ে গেছে, যে ওর লগে চলাই যাবে না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম? আচ্ছা, তো আচ্ছা। এরকম একটা, এবং অনেকে ব্যঙ্গাত্ব করে বলতো ভাতে মরা কবি বা ভবিষ্যৎ অন্ধকার। এই ধরনের কিছু কটাক্ষতা বন্ধুদের একটি অংশ, যারা তখন, যেহেতু বললাম আমার ফ্রেন্ড সার্কেলটা আমার চেয়ে একটু বড় ছিল। তারা একটু হুম, অ্যাডভান্স, কেউ হয়তোবা দেখা গেছে ইঞ্জিনিয়ার ত্রিপলিতে পড়ছে, কেউ হয়তোবা ফিজিক্স নিয়ে পড়ছে, কেউ ঢাকা ভার্সিটিতে পড়ছে। হ্যাঁ? কেউ হয়তোবা, তখন আমি তাদের জুনিয়র হিসেবে তাদের সাথে চলার সৌভাগ্য থাকার কারণে অনেকগুলো সমালোচনা, আলোচনা পেয়েছি। আবার কেউ উৎস দিয়েছে, সেটা খুবই কম তখন ১ম দিকে। তো এটাই আমাকে, আবার পরিবারও আমাকে কবিতা পছন্দ করে বা কবি হতে চায়। কিন্তু আমি যেভাবে কবিতা হতে গেলে যে উদাসীনতা ভাব আমার ভিতরে আসছে, বা একটু অন্য মগ্নতা, সাধারণ থেকে একটু ভিন্নতা ভাবসাব, তখন আমার হুম। পরিবারও এটা চায় নাই। যে তুমি কবিতা আচ্ছা, লেখো, আচ্ছা। এবং আমার বাবা আমাদের তার না, না, বয়সটা, আমাদের আমাদের সমাজে এবং আমাদের দেশের প্রেক্ষাপটে আসলে কোনো পরিবারের ছেলে হ্যাঁ, কবি হোক, গান করুক, নাটক করুক, ছবি জি, আঁকুক, এই ব্যাপারগুলো চায় না। হ্যাঁ, তুমি এগুলো মানে জি, তারা বলে হচ্ছে এগুলো তুমি করো। হুম, তুমি চাকরি-বাকরি করো, ব্যবসা-বাণিজ্য করো, অর্থ ইনকাম করো। ফাঁকে এগুলো তুমি আ বা জি, করতে পারো। তো যাই হোক জি, ব্যাপারটা বুঝলাম। তাপস চক্রবর্তী আবদার করেছে কবিতা পাচ্ছেন ১ম এ আজকের এই আড্ডাবাজিতে। জি। হ্যাঁ, আমি বলছিলাম যে কবিতা মানুষ ও সমাজের উপর যে কিভাবে প্রভাব ফেলে, সেটা হচ্ছে কবিতা আমাকে কি মানুষ। শুনতে পেয়েছেন? মানে না, আমি আপনাকে কিছুটা শুনতে পাইনি। না, যদি না, না। আপনি আমি আবার। আমি 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 বলি। শাহ কামাল ভাই, আমাকে জি, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো? হ্যাঁ, শুনতে পাচ্ছি। এখন শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি। আচ্ছা। আ আ হ্যাঁ, আমি আবারও বলছি। বলাটা হচ্ছে আমরা যেহেতু একটু আলোচনায় গেলাম, আড্ডায় গেলাম। আপনার জি। একটা কবিতা শুনি। এবার একটা কবিতা শুনি। তারপরে আমরা আপনার যে কবিতা কি প্রভাব ফেলে সেই ব্যাপারে যাব। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তাহলে আমি, হ্যাঁ, আমি একটা কবিতা বলছি। রিসেন্টলি আমি একটি কবিতা লিখেছি। সেই কবিতাটাই বলছি। কবিতাটার নাম হচ্ছে হুম। 'জন্ম'। রক্ত আর রক্তগঙ্গার ভিতর থেকে নৌকা সাঁতরে ডাঙায় ওঠার পূর্বেই দেখি ডাঙা নিলাম হয়ে গিয়েছে বিরান ভূমির কাছে। কোনো বৃক্ষ নেই, সাহারা সাহারা সবটুকু। এখানেই তো ছিল গ্রীষ্মের দুপুরে লাল রক্তিম হয়ে ফুটে থাকা একগুচ্ছ শিমুলের বসবাস। নেশা নেশা ধরা কণ্ঠ তার, আকাশটা বুঝি গিলেই খাবে, এমনি চক্ষুরাগ তার সুরে, তার পাপড়ির শিরায় শিরায়। নব থিয়েটারের নরম নরম শরীর বেয়ে কোনো জল মাটিতে নোঙ্গর ফেলছে না। মেঘের কাছে কোনো প্রশ্ন জমা নেই। মেঘ ডাক পাঠাচ্ছে দূরের বাতাসের কাছে। নির্বিঘ্ন বাতাস আহত ডাহুকের মতো গঙ্গাচ্ছে। ছেঁড়া পালে ছিঁড়ে যায় নিপবনে। শরীর জুড়ে তার কাঁচি হলুদের ছোপ ছোপ দাগ। আমি জানি অক্সিজেন আর হাইড্রোজেন কতটুকু মিশালে একখণ্ড মানব জমিন হয়। আমি জানি কতটুকু সেচ দিলে সোনার ধানে ছেয়ে যায় দিগন্ত বিস্তৃত মাটির বুক। শহরের কার্নিশকে ভালোবেসে ক্যাকটাস নিলাম করেছে গ্রামের ফজল মাঝির মতো সবটুকু যৌবন। পথের কাছে বাটফুলের মোনালিসার হাসি, তার হাসির কাছে ব্যাংকার বোমার শব্দে ধসে যায় প্যারিস, পেট্রোনাস টাওয়ার, বুর্জ আল খলিফা। রংধনুর রং থেকে রং এনে সাজিয়ে কি লাভ বলো পৃথিবী? সুখে দেখেছ কি কবরের মাটির উপর রক্ত জবার গন্ধ? নক্ষত্র চৌধুরীর কাছে তরুলতার চন্দ্রগর্ভের যতটুকু ইতিহাস বকেয়া আছে, ক্লিওপেট্রার কাছে সিজারের ঋণ তার চেয়ে বেশি কি? দাসপ্রথার বিনাশ হয়েছে বৈকি, দাসত্বের বিনাশ কোথায়, কত দূর? সাঁওতাল পরগনার সিধু কানুর ইতিহাস পুরনো হয়েছে কি?
রক্তের সাথে তবু রক্তের এত বিদ্রোহ, এত মশাল মিছিল, এত ব্যারিকেড ভাঙার আয়োজন, অর্পিত ফুলের সুবাস, কালের মূর্তির ঘুম ভাসিয়ে নিয়ে যায় দূর বহু দূর। তবু চৈতন্য পাষাণের নিদ্রা ভঙ্গ হয়নি দুদণ্ড কোনো দিন। জল, জলজ, মীন, চতুষ্পথ, মনোজ, মনোজ, চতুষ্পথ মীন, জলজ, জল নয়। বলো সুস্পষ্ট বলো, এবার জন্ম নিলে পরে আবার কোথায় জন্ম নিবে ডাকাতিয়া? ধন্যবাদ। বাহ! বাহ! এই কবিতাটা আসলেই আপনার ব্যাপারে পরিচিতিতে যখন বলেছিলাম যে কবিতা আসলে বিশ্লেষণযোগ্য হয়ে উঠেছে। তো আসলেই এই কবিতাগুলো বিশ্লেষণ এবং বিভিন্ন শেষের দিকে এসে কিছু মেটাফোর বোধহয় ব্যবহার হয়েছে। আমার চেয়ে শ্রোতা দর্শক যারা ভালো আছেন তারা বলতে পারবেন। এবং উপমা এবং ব্যাপ্তি সাজানোটা ভালো লেগেছে আপনার রিসেন্ট লেখাটা। আমার ব্যক্তিগতভাবে ভালো লেগেছে শাহ কামাল ভাই। তো আমরা বোধহয় আবার আলাপচারিতায় চলে যাই, আড্ডায় চলে যাই। আমরা যে কথায় ছিলাম আরকি যে কবিতা আসলে মানুষ বা ব্যক্তিজীবন বা সমাজের উপরে কিভাবে বা কি ধরনের প্রভাব ফেলে বা ফেলতে পারে বলে আপনি মনে করেন? কবিতা মানুষের জীবনে ব্যাপক হারে প্রভাব ফেলে বলে আমার বিশ্বাস, এবং এটা আমি দেখেছিও বটে। এটাকে আমি আমার বাস্তবতার নিরিখেই বলতে পারি কবিতা কিভাবে যে মানুষকে একটু পরিবর্তন করে বা তাকে ভিতর থেকে জাগিয়ে তোলে, তার চিন্তা চেতনা পরিবর্তন ঘটায়, তার মানস মনে যে নতুনত্বের একটি বীজ বপন বা শত দল তৈরি করে, সেটাকে আমি স্পষ্ট দেখেছি। যে আমি একটি সময় যখন ওই যে আমি বললাম যে আমি এই কলেজ যখন প্রথম দিকে কবিতা লেখা শুরু করলাম ভার্সিটিতে ভর্তি হুম, হওয়ার আগে, তখন ওই সময় তো হুম। অনেক নতুন যুগ, একটা আবেগ বেশি ছিল। তো আবেগের হ্যাঁ, কারণে আমি আমার মাকে নিয়ে কবিতা লিখেছি, একটি কবিতা। তো ওই কবিতাটা আচ্ছা। লিখে আমি আবেগের বশে এটাকে আমি আবার বড় আর্ট পেপারে লিখে ঘরের দেওয়ালে টাঙিয়ে দিয়েছি, একেবারে আচ্ছা, আঠা আচ্ছা। মাঠা দিয়ে। তো হ্যাঁ, হ্যাঁ। দেওয়ার পরে আমার বাবা ১ দিন না ২ দিন পরে তার চোখে পড়ল। উনি এটা পড়লেন। পড়ে টরে উনি আমাকে আর কিছু বলল না। উনি উনার ফ্রেন্ড সার্কেলকে গিয়ে বলল যে, "ছেলেকে লেখাপড়া করাই আমি, টাকা দেই আমি, পয়সা দেই আমি, সবকিছু করি। কিন্তু ছেলে তো এখন কবিতা লেখে মাকে নিয়ে।" মাকে নিয়ে। আচ্ছা। হ্যাঁ, 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 ছেলে মজার তো ব্যাপার। তার মাকে নিয়ে কবিতা লেখে। তো তার হ্যাঁ। সে ফ্রেন্ড সার্কেল ও বন্ধু-বান্ধবের সাথেও আমার ভালো সম্পর্ক ছিল। তারা আমাকে দেখে বলল, "কি ভাইস্তা?" এই সেই। তো তখন আমি বুঝলাম যে, যে কবিতাটা তাকে নিয়ে লেখা হয়তোবা সে আরো খুশি হতো। বাবা মাকে নিয়ে লিখেছে বেজার না। কিন্তু সে হুম। তাকে নিয়েও লিখতে চায়। মানে সেও চায় যে হ্যাঁ, হ্যাঁ, মানে ছেলেটা আমাকে নিয়ে তার কেন মনোবাসনা যে লিখলো না? হুম, ছেলেটা তার হ্যাঁ, বাবাকে নিয়েও কবিতা লিখুক। হ্যাঁ, কবিতা লিখুক। তো আমি অনেক চেষ্টা করেছি বাবাকে নিয়ে লেখা, লিখতে পারি নাই। কিন্তু আমি ২৩ সালে এসে আমার বাবাকে নিয়ে আমি একটি কবিতা লিখেছি, যেটা আমার কড়া রোদের গল্পেতে আছে বাবা নামে। হ্যাঁ, আমার সেই হুম, এই খুব বাবাকে নিয়ে লিখেছে। তো আমার বাবা আবার যখন জানলো আমি লেখালেখি করি একটা সময়, তখন উনি অনেক কিছু গল্প বলতো উনার জীবন থেকে, যেটা আমি জানি না। সেগুলো বলতো যে, "পারো যদি লেখো, আমাকেও নিয়েও লেখো ২-১ টা।" বা তার যে জীবনের উত্থান-পতনে, যে তার জীবনে পিতা খুব ভালো সম্পর্ক পিতার সাথে আমার। তো উনিও চায় এই যে, তাহলে হুম, উনি চাইলো কেন? যে পিতা আগে কবিতা লেখার পক্ষে না। মনে হলো হুম, সালে এসে বন্ধু-বান্ধব নিয়ে বলছে যে, "তুমি লেখাপড়া নষ্ট হয়ে যাবে।" সেই পিতা যখন দেখলো যে না, ছেলেকে থামানো যায় না, লিখে, ভালো হুম। লেখুক যাই লিখুক লিখে, তাহলে সেও তার কিছু এলিমেন্ট দিল। যে এই আমাকে নিয়ে দেখো লেখা যায় কিনা, বা কিছু লিখলে হ্যাঁ, হ্যাঁ। এভাবে লেখা যায়। না, এই এটা তো এই অবশ্যই তার বাসনাটা তো ভেতর থেকেই প্রভাবিত যায়। আর রেখেছে। হুম। আর এই আর একটি কারণ। আরেকটা ব্যাপার হচ্ছে আমরা না, না, আর কবিতার প্রভাব আমি একটু যুক্ত করি। যে প্রভাবটা হুম, কেমন হয়, যেমন আমরা কথায়, কথায় সমাজের বিভিন্ন বিচার দেখলে যেমন কেমন হচ্ছে যে আমরা কথায়, কথায় আমাদের মা, চাচী বা দাদাদের কাছ থেকেই শুনেছি, "এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি, হ্যাঁ, ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালির ধন চুরি।" তো এই যে জি, একটা জি। এত বড় একটা দর্শন এবং প্রেক্ষাপটকে ২ লাইনে রবীন্দ্রনাথের কবিতা ২ বিঘার। হুম, কিন্তু মানুষের মুখে, মুখে যে ফেরা এবং মানুষকে চিন্তার জগতে আ মানে ধাক্কা দেয়া, বোধ তৈরি করা। যাকে বলে ওই যে জীবনানন্দ দাশের একটা কবিতা আছে, বিখ্যাত কবিতা 'বোধ'।
মাথার ভেতরে কোনো বোধ এক বোধ কাজ করে। যে কাজ মানুষের করে। রুচি, বোধ, মনুষ্যত্ব হুম, মানে ওই যে কি বলে মানব সভ্যতার সর্বশ্রেষ্ঠ আবিষ্কার কি? তার ১ম সারিতে বোধহয় পড়বে যে প্রেম আর মনুষ্যত্ব। তো এই জি। মনুষ্যত্ব, প্রেম, এই বোধ, এই রুচিশীলতা জাগাতেই বোধহয় সাহায্য করে। হ্যাঁ, কন্টিনিউ করুন। হ্যাঁ, আমি আমি হ্যাঁ, আপনার কথাটাই যেটা আমি হয়তোবা গল্পের ছলে বলছি। আপনি যেটা বলছেন এই যে এই যে হ্যাঁ, হ্যাঁ। আমার পিতার রুচি পরিবর্তন হলো, ভাবনার পরিবর্তন হলো, থিংকিং পরিবর্তন হলো। এটা তো আমার বাবার না। এটাই আমি আবার যখন আরেকটু পরে গিয়ে যখন আমি এখন বই লেখালেখিতে নিয়ে চলে আসলাম। আগে তারপরে আমি কবিতা যে পিতামাতার জন্য আমি কবিতা লিখতাম কিন্তু আমি সাইলেন্ট মুড এ। কোথাও যেতাম না, হুম, কোনো সাহিত্য সংকলনে যেতাম না, নীরব থাকতাম। তো আমি যেহেতু একটা প্রফেশনাল স্টুডেন্ট, আমি পরবর্তীতে এমবিএ করে সিএ প্রফেশন এর সাথে আসছি। সিএ প্রফেশন একটু মানে লেখাপড়াটা একটু মানে রুক্ষ। টাফ। আপনাকে পড়তেই হ্যাঁ, হবে। রুক্ষ আরকি। হ্যাঁ? হ্যাঁ, সারাদিনই হ্যাঁ। বই খাতা নিয়ে পড়তে থিওরিটিক হবে। মানে একটা হ্যাঁ, গাণিতিক ব্যাপার-স্যাপার থাকে। হ্যাঁ, হ্যাঁ, গাণিত হ্যাঁ। তো ওখানে আসার পর যখন আমি ওটা কমপ্লিট করে বা দিয়ে আমি আবার জবে আসলাম লাইফ কর্পোরেট জগতে। তখন দেখলাম যে না এই লেখাপড়ার সাথে বাস্তবটা মিলে না। হ্যাঁ? কোথাও মিলে না। সব জায়গায় একটি হুম, বৈষম্য, বিশৃঙ্খলতা আছে। তো এতদিন আমি হুম, হয়তোবা আপোস করি নাই। বাট আমি জ্বলে উঠি নাই। বিদ্রোহটা করি নাই। বাট এগুলো মেনে নেই নাই। আমি আমার নীরবে জায়গা থেকে এককভাবে সংগ্রাম করলাম। পরে যখন আমি আমার যে আমার যে বস ছিল তার কিছু attitude আমাকে খুব ক্ষুব্ধ করে। আর আমি তখনই তাকে নিয়ে একটা কবিতা লিখি। মানে তার যে symptom গুলোকে নিয়ে লেখার পর আমার বই বের হয়। বই বের হওয়ার পরে হুম, যখন উনাকে উপহার দেই, তখন উনাকে বলে হুম, উনি একটি কবিতা পড়ে মুগ্ধ হয় এবং আমাকে রিকোয়েস্ট করে যে আমি একটা কবিতা পড়ে তাকে শোনাতে। তখন অফিসের হুম। ছোটখাটো একটি সংবর্ধনার আয়োজন করছে। তো ওখানে আমি তার এগেইনস্ট এ যে কবিতাটা লেখা তাকে সেটা পড়ে শোনালাম। শোনানোর পরে উনি স্তব্ধ হয়ে গেলেন। তো কবিতাটার নাম ছিল এরকম যে, "একদিন আমার স্বপ্নগুলো রক্তে মাংসের মানুষ হয়ে যাবে।" অর্থাৎ এটা বোঝানো হচ্ছে যে উনি যে আমাদের সাথে অধীনস্থের সাথে যে ধরনের বিহেভ করছে সেটা একদম মানবিক পর্যায়ে পড়ে না। আমরা যে কষ্ট পড়ে করে না। যে স্বপ্ন দেখি সেই স্বপ্নটা একদিন আমাদের বড় হবে। আমরা মানুষ হবে। তো উনি মানুষ হবো। কবিতাটা পড়ে হ্যাঁ, পড়ে দেখে আমাকে বলল এই যে সবাইকে উনি উনার মতো লেভেলের সবাই আমি নাম নিচ্ছি না বা পজিশন ও বলছি না। তো দেখা গেছে যে উনি বলল যে, "তোমরা কেউ আর শাহ কামালের সাথে উচ্চবাচ্য কথা বলবা না। তাহলে তোমরা আচ্ছা, কবিতায় উঠে যাবে। এই পুরো কবিতায় উঠে কবিতায় যাবে।" উঠে যাওয়া মানে হ্যাঁ, হ্যাঁ, তো হ্যাঁ। সেদিন থেকে আজ এটা অবধি উনি আমার সাথে কখনো হুম। আর মিসআন্ডারস্ট্যান্ডিং করেন এবং খুব সম্মান দিয়ে কথা বলে এবং উনি অনেক চেঞ্জ হয়ে গেছে। তো এই যে প্রভাব এটাই বোধহয় হ্যাঁ, প্রভাব এবং এটাই বোধহয় একজন কবি বা শিল্পীর প্রাপ্তিও বলা যায়। হ্যাঁ, আ জি, এটাই আমার সেটা প্রাপ্তি। বলার এই জায়গা ২ টি থাকে। ঘটনা হ্যাঁ, হ্যাঁ। এভাবে পরিচিত। আরো ছোটখাটো বিচ্ছিন্ন আরেকটু আছে। হ্যাঁ, হ্যাঁ, বিচ্ছিন্ন ঘটনা আছে। আমরা তো শুনবো। সময়ের দিকেও একটু খেয়াল রাখতে হয়। সেটা আপনিও জি, জানেন যেহেতু লাইভে আছি। চাইলেও আমরা দীর্ঘক্ষণ একটা টাইম ডিউরেশন এর পরে আড্ডা দিতে পারি না? একটু জি, আ জি, জি, গভীরের দিকে যাই। শিল্প, আর্ট বা গল্পের ফর্ম গুলো নিয়ে যে আর্ট ফর লাইফ এবং আর্ট ফর আর্ট মানে এই দুটো বিষয় বা টার্ম কিন্তু শিল্প সাহিত্যে প্রচলিত আছে। তো আপনার লেখায় বা এই দুটো জিনিস আসলে কি? এবং আপনার লেখায় কোনটা বেশি গুরুত্ব পায়? বা কোনটা গুরুত্ব পাওয়া উচিত কি উচিত না? আপনার ভাবনাটা এই দুটো ব্যাপার নিয়ে একটু শুনি আরকি। আসলে আপনি প্রশ্নটা যদিও অনেক পরিচিত কিন্তু অনেক কঠিন প্রশ্ন এবং খুবই এই এটি একটি বোধময় একটি এই কোয়েশ্চেন। আমি আমার থেকে চেষ্টা করব। আর হ্যাঁ, হ্যাঁ, আর আমার অবশ্যই। একটি হ্যাঁ, চেষ্টা করব। আমার চেয়ে অনেকে আরো ভালো জানেন। যে আমি যেটা শর্টকাটে বলবো যে ২ টি যে ফর্ম, সেই ২ টি ফর্মে শিল্প সাহিত্যের যে ২ টি দৃষ্টিভঙ্গি। হুম, একটা দৃষ্টিভঙ্গি হচ্ছে আমাদের সমাজ, রাজনীতি এবং মানবতা বাস্তবতাকে ধরে বা সময়কে ধরে এই যে ভাবনা, সে ভাবনাকে প্রকাশ করে। সেখানে বাস্তবটা অর্থাৎ কি বলতে চায়? কবি স এই সমাজের বাস্তব জীবনে যা ঘটে সেগুলোকে সে প্রকাশ করতে চায়। দায়িত্ব নিয়ে। তার দায়ভার আছে। সে দায়কে গ্রহণ করে যে সমাজের প্রতি আমার দায় আছে, রাষ্ট্রের প্রতি আমার দায় আছে, আমার নিজের প্রতি দায় আছে। এই দায় থেকে সে যে প্রকাশ করে সচেতনমূলক হোক,
রাজনীতি বিপ্লবী হোক, সমাজ বিনির্মাণে হোক, রাষ্ট্র গঠনে হোক, এই যে নান্দনিকতা মধ্য দিয়েই কিন্তু সে সরাসরি দায়কে স্বীকার করে যে এই অগ্রসর হওয়া, সেটাই হচ্ছে আর্ট ফর লাইফ, অর্থাৎ যেখানে লাইফ জীবনকে কেন্দ্র করে তার যে সাধনা হ্যাঁ, সাহিত্য মানে চর্চা হচ্ছে, হ্যাঁ, জীবনের জন্য দৃষ্টিভঙ্গিতে। বাংলা করলে সহজ এরকম যে জীবনের জন্য শিল্প আর শিল্পের জন্য শিল্প এরকম জি, জি। দাঁড়ায় আর কি। হ্যাঁ, হ্যাঁ। আর আর্ট পর যেটা শেখ সেটা হচ্ছে যে আপনি বললেন শিল্পের জন্য। অর্থাৎ সেখানে সামাজিক দায়ভার গ্রহণ করে না। সেখানে কবি নিজের সৌন্দর্য এবং সমাজের সৌন্দর্য অভ্যন্তরীণ শুদ্ধতার মধ্য দিয়ে তিনি তার একটি রূপসত্য, স্বতঃস্ফূর্ত আত্মনির্ভরশীল শিল্পবোধ তৈরি করেন। যেখানে মানে রাষ্ট্রকে ওই দায়ভারটা উনি নেন না। যেমন আমরা জীবনানন্দ দাশের কথা উনি প্রকৃতি নিয়ে কথা বলে গেছেন নীরবে নিবৃত্তিতে। হ্যাঁ, এই যে কথা এখানেও দায় আছে বাট ওটাকে ফোকাস কম। যেমন নজরুল বিদ্রোহ ভঙ্গিমায় কথা বলেছে, সামাজিক দায় পুরাটাই কাঁধে নিয়ে গেছে, রাষ্ট্রের দায়টাও নিয়ে হুম, গেছে এবং তার ফলাফলও তিনি এই চড়াই উতরাই জীবন করেছেন, অভিজ্ঞতা পেয়েছেন। তো সেটাই যে একটি হচ্ছে শিল্পকে মানদণ্ড নিয়ে যেখানে সৌন্দর্য ঘটনে এবং অভ্যন্তরীণ শুদ্ধতার সাধনার মধ্য দিয়ে সেই কবি সাহিত্য চর্চা গড়ে ওঠে, যেখানে সে সামাজিক দায়ভারটা সরাসরি গ্রহণ করেন নারী। আমার এতটুকুই মনে হচ্ছে। এখন আমার আচ্ছা, আচ্ছা। না কবিতায় বা আমার হ্যাঁ, কাছে হ্যাঁ, আপনার কবিতায় কোনটা গুরুত্ব পায় বলে আপনি মনে করেন? আমার কবিতায় আমার যে ১ম দিকে যে কবিতাগুলো আমি লিখেছি সেগুলোতে দেখা গেছে যে এই আর্ট ফর লাইফ এর কথাই বেশি এসেছে। হ্যাঁ? আর এখন যে কবিতাগুলো হচ্ছে সেগুলোতে আর্ট ফর আর্টটাই একটু বেশি এসেছে। আর্ট ফর আর্ট শেখেরটাই বেশি এসেছে। বাট দোনোটাই আমার কাছে আছে। কম বেশ আছে। রেশিও কম আছে। বাট দোনোটার ভিতরেই আছে। সৌন্দর্যও আছে, বোধের হ্যাঁ, কবিতা আছে, সামাজিক সময়, রাজনৈতিক সময় বিদ্রোহ ভাবও আছে। অর্থাৎ আমি এই সমাজে আচ্ছা, বসবাস আচ্ছা। করি। এই সমাজের দায়ভারও আমি গ্রহণ করি। জায়গা থেকেও সৌন্দর্য বোধের প্রতিও আমি নীরবে বিচ্ছিন্নভাবে সাধনা করি এই আরকি। দোনোটাই আমার কাছে আচ্ছা, মিলিয়ে আচ্ছা। তো জীবন ভারসাম্য ব্যাপারটা রাখছে। মোটামুটি বুঝলাম। আর ব্যাপারটা এরকম গুরুতর ব্যাপার না। ব্যাপার হচ্ছে যেকোনো একটা বিষয় নিয়ে এই মানুষটা কাজ করে, এই মানুষটার ভাবনাটা তুলে ধরা। এখানে জি, ছোট জি। বড় পারা না পারার কোনো ব্যাপার নেই। আমি একটু জি, যুক্ত জি। করি। তাপস দা আপনি কেমন আছেন জানাবেন। তাপস চক্রবর্তী। আপনার সাথে অনেকদিন কথা হয় না। হয়তো আবার কথা হয়ে যাবে। তিনি লিখেছেন আপনার কবিতা শুনে, যে কবিতাটা পড়লেন, উত্তরাধুনিক কবিতা বাহ! বাহ! আ মোনালিসা বাদ দেওয়া যায় কিনা ভেবে দেখবেন। হ্যাঁ, কবির দৃষ্টি আকর্ষণ করলাম। উনি দেখতে পারেন, একজন দর্শক লিখেছেন। আ একজন বোদ্ধা মানুষ তিনিও। আ তিনি আরো লিখেছেন, কবিতা শুনি, কবিতাগুলো খুব ভীষণ ভালো। তাহলে দর্শকের আবদার, আমিও এই সেগমেন্টের পরে কবিতায় যেতে চাইতাম। তো ২য় নিবেদন আজকের আড্ডাবাজিতে কি শোনাচ্ছেন আমাদেরকে আপনার কবিতা? আমি এ আমি আমার একটি কবিতা লাস্ট যে কাব্যগ্রন্থ ছিল 'রক্তে লেখা পান্ডুলিপি' ওখান থেকে একটু শুনেছি। কবিতার নাম হচ্ছে 'জবা ফুল'। আচ্ছা, ওই জবা ফুলের লাল টুকটুকে রংকে কোথায় বসাবেন? অ্যাকাউন্টেন্ট সাহেব P&L এ? ব্যালেন্স শিটের ট্যানজিবল না ইনট্যানজিবল অ্যাসেট এর পাশে? IAS কত? IFRS কত? অডিটর সাহেব কোথায় খুঁজবেন? জবা ফুলের ওই মেঠো শিখরকে? ISA কত? কোড অফ ইথিক্স কত? কি দিবেন? রিপোর্ট অডিটর সাহেব কোয়ালিফাইড? আনকোয়ালিফাইড? বিজ্ঞ ট্যাক্স কনসালটেন্ট বলুন কোথায় দেখালে সবুজ পাতা পাবো ওই লাল রঙা জবা ফুলের গ্রাম থেকে? সেকশন কত? শিডিউল কত? SRO কত? কবি বলুন কেমন সুন্দর দেখায় একটি কবরের উপর ফুটে থাকা লাল টকটকে জবা ফুল। মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত, স্বরবৃত্ত, টানাগদ্ধ? বলুন কি পেলেন প্রত্নতাত্ত্বিকগণ ৫০ বছর ঘুরে? কি প্রকাশ করবেন? শিকড়, বাকল, ঝরা পাতা, ঝরা ফুল? পথের মোড়ে দাঁড়ালেই দেখি জবা ফুলের রঙে লেখা লাল বর্ণমালায় সাময়িক অসুবিধার জন্য দুঃখিত, উন্নয়নের কাজ চলিতেছে। জবা ফুল এবার তুমিই বলো, তুমি কোথায়? মাধবী বেনির খোপায়, বনবিবির কুঞ্জে, মিতের গোরস্থানে? বলো
লাল টকটকে জবা ফুল, তোমার সিএস, আরএস, বিএস কত? ধন্যবাদ। বাহ! বাহ! আ আ কবিতাটা আমি আগেও এর সাথে শুনেছি, জেনেছি। আমার কবিতাটা ভালো লেগেছে আপনার জবা ফুল। তো যাই হোক আমরা আবারও একটু আড্ডার দিকে যাই। সময়ের দিকে খেয়াল রাখতে হয়। আমরা পার করছি ৩৫ মিনিট ১৬ সেকেন্ড। তো আশা করি শ্রোতা দর্শক মণ্ডলী আপনারা যারা আমার এই আয়োজন, ছোট্ট আয়োজন দৈনিক আড্ডাবাজি এতে যুক্ত হয়েছেন বা মাঝে, মাঝে ঢুঁ মেরে গিয়েছেন কিংবা পরবর্তীতে দেখবেন কিংবা একেবারেই দেখবেন না। সকলের জন্য অনেক, অনেক আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা রইলো। সত্য এবং সুন্দরের সাথে থাকুন এবং শিল্পের কথা, শিল্পীর কথা যদি ভালো লাগে, কবির কথা, কবিতার কথা যদি ভালো লাগে তাহলে বেশি, বেশি করে শেয়ার করে দিন। ছড়িয়ে পড়ুক অনেক মানুষের কাছে এই কবির কথা, এই কবিতার কথা। তো এরপরে আপনার কাছে আমার যে জানতে চাওয়ার জায়গাটা সেটা হচ্ছে একজন সাহিত্যিক কি পাঠকের রুচি মতো লিখবে? নাকি একজন সাহিত্যিক বা কবি তিনি সেরকম কাজ করবেন যে তিনি পাঠকের রুচি তৈরি করতে চান? মানে কবি কি আসলে পাঠকের রুচি মতোই লিখবে? নাকি তিনি চান যে আমি পাঠকের একটা রুচি তৈরি করব? প্রকৃত লেখকেরা সরাসরি যদি বলি, প্রকৃত লেখক বা কবি সাহিত্যিকরা নিজের রুচিটাই পাঠকের কাছে তুলে ধরে বা পাঠকের রুচির সাথে সে মিলিয়ে তাল মিলিয়ে তৈরি করে না। অর্থাৎ নিজেই তার ভাবনা থেকে চিন্তা শক্তিকে এই পাঠকের কাছে মানে তুলে ধরে যে তার দৃষ্টিভঙ্গিটা যে তিনি এই বলতে চান, এই সমাজকে দেখতে চান, এভাবে সমাজ আগানো উচিত বা রাষ্ট্র, প্রকৃতি এই হচ্ছে আমাদের এটা হওয়া উচিত। অর্থাৎ রুচির তৈরি করেন। একজন লেখক নতুন রুচি তৈরি করেন, নতুন ভাবনা সৃষ্টি করেন, নতুন দৃষ্টিভঙ্গি আনেন, যার কারণে সমাজ নতুন উদ্দীপনার মধ্য দিয়ে তৈরি হবে। আর যদি পাঠকের ফরমায়েশ কবিতা লেখা হয়, পাঠক যা চাইলো সেখানে সেটা যদি ভালো পাঠক হয় তা অনেক সময় লেখকের চেয়েও পাঠকরা অনেক ভালো রুচিসম্মত হতে পারে। ব্যতিক্রমভাবে বললাম। তো সেখানেও যদি ভালো তো সব জায়গা থেকেই গ্রহণ করা যায়। যদি পাঠকের হুম, কনসেপ্ট হুম। যদি লেখকের থেকেও বেটার হয়, লেখক যে ভাবনা রুচি আনতেছে সেটা যদি 80% হয়, রুচি পরিবর্তন কিন্তু পাঠক যদি 90% যদি রুচিবোধের জায়গাটা ক্রিয়েট করতে পারে, তাহলে ওইখানেও লেখককে পৌঁছাতে হবে। কারণ ও ওইখানে না পৌঁছলে সে পাঠককে কিভাবে অর্থাৎ তার রুচিটাকে কিভাবে established করবে? এটাই হ্যাঁ, তা তো ধারণা। বটেই। অর্থাৎ পাঠক আ লেখক তার নিজস্ব রুচিবোধটাই মূলত হ্যাঁ, হ্যাঁ। এ সৃষ্টি রুচিবোধটাই করছে। মানুষের মাঝে ছড়িয়ে দিতে চায়। আর এটা তার একজন শিল্পী বা কবির আইডেন্টিটি হিসেবেও জি, মানে পরিচয় জি, হিসেবেও এটা কাজ করে। যে এটাই মৌলিক, এটা এটাই আমরা মৌলিক পড়লে বিষয়। যেন বুঝতে পারি মানে কবিতা হচ্ছে পড়লে যে এটা সাহা কামাল লিখেছে। এটা হ্যাঁ, হ্যাঁ, এটা অমুক কবি লিখেছে, তমুক লিখেছে। হ্যাঁ, এটা এটা তার বুঝছি। আইডেন্টিটি। আইডেন্টিটি। আইডেন্টিটি একজন ক্রিয়েটরের। তো যাই হোক আমরা ব্যাপারটা বুঝলাম। তাপস চক্রবর্তী লিখেছে কবিতা কোথায় যেন শুনেছি। হ্যাঁ, শুনতে পারেন। আর হচ্ছে তিনি আরো লিখেছে আমাকে বই পাঠান। তো আশা করি যোগাযোগ করে আপনারা বই আদান-প্রদান করে নেবেন। জি। আমি আর কথা বাড়াচ্ছি না। আপনার আরো একটা কবিতা শুনি। যেহেতু আমাদের হাতে সময় অনেক বেশিও নেই আবার কমও নেই। তো আমরা আরেকটা কবিতা শুনি তারপরে আমরা আরেকটু আলাপে যাব। ছোট্ট একটু আলাপ করে আয়োজন শেষ করি। তাহলে আমি ছোট্ট একটি কবিতা পড়ি, নতুন একটি কবিতা। সেটা হচ্ছে শহরের কার্নিশে গ্রামীণ প্রেম। হুম, যখন তোমার উঠানে গিয়ে দাঁড়ালাম, তখন এক সেশন মুষলধারে বৃষ্টি হয়ে থেমেছে। একটি হাঁস উঠানের এক কোণ থেকে আরেক কোণের দিকে হাঁটছে। আশপাশেই আছে আরেকটি হাঁস, তার কণ্ঠ শোনা যাচ্ছে। বাঁশগাছের ছায়ায় দাঁড়িয়ে যখন বাঁশফুল হাতে তুলে নিতেই দেখি বাঁশের ডগায় একটা ঠ্যাং ভাঙা দোয়েল বসে আছে। কি একটা যেন খুঁজছে এদিক ওদিক, কোথায় হারালো প্রিয়তম সে। নদীটি ভরা কলসির মতো টলমল, ঘোলাটে জলের ভাষায় শীতকারের ধ্বনি। একটা মাছরাঙা পাখি ভেঙে দিয়েছে তার ঘুঙানি, ঘুঙানির শব্দ উকি দিয়েছে শামুকের ঘরে। সাদা সাদা শামুকের ডিম ফুটে আছে চিকচিকে জলের পারে। কই মাছের কাঙ্খোয়া ইশারায় শীষ দিয়ে বান কেটে দিয়েছে স্বপ্নের মৎস্য খামার। কি খাল, কি পুকুর, কি বিল, কি বা নদী সব একাকার। তার মাঝে ডোল কলমির পাতা হাত নাড়ে, কথা কয়,
ডুবে যাওয়া প্রকৃতি, চাঁদ ডুবে যায়, একা একা ঘুরি নিশিরাতের প্রহরে। তখন টেলিভিশন সম্প্রচার করছে ভৈরবীর গান। তুমি ছিলে কিনা জানি না, জানি না, জানি না। আমি ছিলাম, আমি আছি, আমিই থাকবো। একটা ইঁদুর দৌড়ে গিয়ে লুকালো একটা গর্তের দিকে। তখনও মুষলধারে বৃষ্টি চলছিল আবার। বাহ! ধন্যবাদ। বাহ! বাহ! দারুণ কবিতা। আমার সাথে তাপস দা শুনেও মুগ্ধ হয়েছেন। তাপস চক্রবর্তী লিখেছেন। দারুণ লাগলো, জয় হোক কবি। তো আমরা যেহেতু গুটি, গুটি পায়ে আয়োজনের একদম শেষ দিকে, তো শেষ পর্যায়ে আমি সহ শ্রোতা দর্শকদের উদ্দেশ্যে যে আপনার নতুন কোনো কাজ করছেন কিনা, নতুন বই আসছে কিনা বা পরিকল্পনায় কোনো সিরিজ বা কাজের কথা আছে কিনা আমরা একটু জেনে নিই। হ্যাঁ, নতুন পরিকল্পনা আছে। এই নতুন বই আসারও পরিকল্পনা আছে, কাজ করতেছি। পান্ডুলিপি গোছানো কাজ করতেছি। যদি সব ঠিক থাকে, মেলা মনে হয় নতুন করে একটু টাইম অগ্রগতি মানে ১ মাস আগে নিয়ে আসা হয়েছে সম্ভবত রোজার জন্য। তো আচ্ছা। প্রকাশকদের এটা একটা টাইট শিডিউল এ পড়ে গেছে যে তারা যে প্ল্যানিং যে পূর্ব প্ল্যান বা পরিকল্পনা সেখান থেকে তো অনেক বিচ্যুতি করতে হবে, কাটছাঁট করতে হবে। এই ক্ষেত্রে কতটুক কি হয় দেখা যাক। তবে চেষ্টা থাকবে নতুন একটি বই আসার আসবে। পান্ডুলিপির কাজ বাহ! চলতেছে, দ্রুত গতিতে চলতেছে। আর এর বাহ! বাহ! ভিতরে যে তাহলে হুম, কবিতা নিয়ে কাজ করার আছে, নতুন ঘরানার কাব্যিক সৃষ্টি হচ্ছে, যেটা বললেন যে এটা পড়লে বোঝা যায় এটা শাহ কামালের কবিতা। নিজস্ব ঘরানা বা বোঝাই যাবে নতুন একটি আইডেন্টিটি। নিজস্ব এটা রং, ঢং নিজের বা স্বাতন্ত্র্যতা। হ্যাঁ, জি, নিজের একটি অবস্থান তৈরি করার যে সাধনা, সেটা তো আসলে কবিতাতে কেউ কাকে লিখাতেও পারে না, শিখাতেও পারে না। শিখিয়ে দিলেও তো নিতে হবে, না তো শিখানো যায়ও না। তো যতটুকু হ্যাঁ, বোধ হ্যাঁ। এটাকে নিজের অর্জন করতে হয়, নিজের সাধনা বা প্রকৃতি থেকে বা সৃষ্টিকর্তার দান। তো সেখান থেকে সবকিছু মিলিয়ে নিজের একটি অবস্থান আইডেন্টিটি তৈরি করা এবং বাংলা সাহিত্য নিয়ে কাজ করা, যাতে বাংলা সাহিত্য যেন বিশ্ব সাহিত্যের একটি অংশ হয়। বাংলা সাহিত্যকে যেন বিশ্ব সাহিত্যের থেকে আলাদা না করে বা একটি আঞ্চলিক সাহিত্যকে বিবেচনা না করে বিশ্ব সাহিত্য বলতে যেন আমরা বাংলা সাহিত্যকে ইনক্লুড করতে পারি। এখন তো একটি কমন শব্দ হচ্ছে ইনক্লুসিভ। এই ইনক্লুসিভ হ্যাঁ, শব্দটা তো আমরা বাংলাটাও থাকতে হ্যাঁ, হবে। হ্যাঁ, বাংলাকে বাদ হ্যাঁ, দিয়ে হ্যাঁ, তো ইনক্লুসিভ হবে না। এটাই বাংলা সাহিত্য হবে না। যে আমরা সাউথ না, আফ্রিকার তারপরে কোন আপনার কথার সাথে আমি যুক্ত করি, বাংলা যে ভাষাটা, বাংলা ভাষায় পৃথিবীতে কম মানুষ কথা বলে না। ৪ নাম্বার না ৫ নাম্বারে জি, বোধহয় বাংলা ভাষা। এত মানুষ, হুম, এত কোটি, কোটি মানুষ কথা বলে। তাহলে জি, বিশ্ব জি। সাহিত্যের অংশ না কেন? আমার কথা হচ্ছে না কেন বাংলা সাহিত্য? এটা বাংলা হচ্ছে বড় সাহিত্যকে যে ব্যাপার। রিপ্রেজেন্টেটিভ আমাদের যেভাবে বিশ্ব সাহিত্যের দরবারে নিয়ে যাওয়ার কথা, আমাদের বড়, বড় সাহিত্যিক আছেন, কবি আছেন, সবই আছেন। বাট এটাকে বিশ্ব যে মঞ্চ বলি, যে জায়গাটাতে নিয়ে হ্যাঁ, হ্যাঁ। যাওয়ার কথা, যে অনুবাদক দরকার, মানে যে সেখানে নিজেকে বোধহয় আমরা উপস্থাপনটা পৌঁছতে ভালোভাবে পারি। হয়নি যেভাবে। জি, জি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কেউ হয়তোবা তাড়াহুড়ো করে অনুবাদ করছে বা শাব্দিক অর্থ অনুবাদ করছে, ভাবার্থ বা কোনো কিছু একটা গ্যাপ আছে। আমরা প্রেজেন্টেশন এ হয়তোবা দুর্বল, জানা এবং বোঝা হয়তোবা প্রকার। যেমন আমিও কথা বলতে আসলে তো এতটা এই বাংলার, এক্সপার্ট না। সেটা ওপার ওপার বাংলা হোক এপার বাংলা হোক, ঘটনা তো একই রকম। একই। বিভূতিভূষণের সেই পথের জি, পাঁচালী এবং সত্যজিৎ রায়ের সেই কাজ দিয়ে বিশ্ব দরবারে তো প্রমাণ জি, করেছে যে না, জি। বাংলা সাহিত্য গল্প এবং কিছু আছেই, শিল্প সাহিত্য কিছু আছে। হ্যাঁ, আছে। তো সেটা হয়তোবা আছে। আমাদের প্রেজেন্টেশন, হ্যাঁ, হ্যাঁ, প্রেজেন্টেশন কিংবা সেখানে উপস্থাপনে কিছু, আশা করি এসব বাধা ব্যবধান দূর করে একসময় জয় হবে। জি, আহ হ্যাঁ, তাপস চক্রবর্তী যেমন লিখেছে, জয় হোক হ্যাঁ, কবির, আমি বাংলা সাহিত্য বলছি যে একসময় বিশ্বের দরবারে ভালো একটা পৌঁছে জায়গা যাবে। করে নেবে। হ্যাঁ, সামগ্রিকভাবে, হ্যাঁ, সামগ্রিকভাবে। এখন হয়তোবা ২-১ জন সামগ্রিকভাবে, হ্যাঁ। লেখক প্রতিষ্ঠিত আছে বিশ্ব সাহিত্যে, তাদেরকে সবাই চেনে। নজরুলকে চিনে, জীবনানন্দ দাশকে চিনে, রবীন্দ্রনাথ ঠাকুরকে হ্যাঁ, হ্যাঁ, চিনে। রবীন্দ্রনাথকে কিন্তু চেনে, আমরা হ্যাঁ। সবাই হ্যাঁ, এই যে এরকম হুমায়ূন আহমেদকেও চিনে, হুমায়ূন আজাদকেও চিনে। মানে এরকম আমরা সার্বিকভাবে চিনতে চাই যে না, বাংলাদেশ সবসময় একটি বিশ্ব সাহিত্যকে লিডিং এর ভিতরে থাকবে, যে না বাংলা সাহিত্য থেকে এই বছর এই বইটা বের হচ্ছে, এটা হবে। এরকম যেটা, যেন আমরা হ্যাঁ, যেটা ওই যে বিশ্বব্যাপী একটা পশ্চিমাতে যে সাড়া তৈরি থাকি, করবে। যে সালমান রুশদির কি হ্যাঁ, বই হ্যাঁ। বের হবে, হ্যাঁ? তবে এই আপনার না, অন্যান্য রিসেন্টলি হ্যাঁ, বোধহয় ড্যান ব্রাউনের আরেকটা সিরিজ বই বেরিয়েছে। আছে। উপন্যাস হুম, কি বা সারা পৃথিবীতে মোটামুটি মানে পাঠক পাড়ায় জি, একটা তোড়জোড় যে চলছে। মুরাকামি যেমন এক মুরাকামি সময় বই বেরোলো, পড়ার জন্য মানুষ
হ্যাঁ, মুরাকামি উইলবার বই স্মিথ পড়ার গত হয়ে গেছেন। যে হুম। এরকম। তো যাই হোক, আজ আমাদের আড্ডা দেওয়া শুরু করলে আসলে শেষ হবে না। আমরা চাইলে আরো ২, ৪, ৫ ঘন্টা কেন সারা রাত আড্ডা দিতে পারবো। তো জি, যেহেতু লাইভে আছি, তো একটা সময়ের ব্যাপার থাকে। আমরা যেহেতু আপনার সাথে মোটামুটি আলাপ শেষ করে ফেলেছি। তো শ্রোতা দর্শক মন্ডলী, আপনারা যারা দেখছিলেন বা দেখছেন এখনো বা দেখবেন দৈনিক আড্ডাবাজি, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা রইলো। শ্রোতা দর্শকদের সাথে আপনার আজকের এই আড্ডাবাজির বিদায় কথন বা বিদায়ী শুভেচ্ছা বিনিময় করুন। বিদায়ের কালে আমার সকলকে যারা এতক্ষণ মনোযোগ সহকারে শুনলেন, আমাদের কথা শুনলেন, তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা স্বীকার করছি। আপনারা বাংলা সাহিত্যের সাথে থাকুন, বই পড়ুন, বাংলা সাহিত্যের নিয়ে আমাদেরকে সমালোচনা করুন। আমরা যেন একটি বিশ্ব সভায় পৌঁছতে পারি এবং আমাদের সাহিত্য যেন বিকশিত হতে পারে এবং বাংলাদেশে সাহিত্য চর্চাটা কম হচ্ছে। মানুষ এখন বুদ্ধিভিত্তিক মানে পেশাভিত্তিক লেখাপড়ার দিকে গুরুত্ব যাচ্ছে। অন্যদিকে ডাইভার্ট হয়ে গেছে, অর্থাৎ জ্ঞান বিকশিত বা মানুষকে বিকশিত করার যে জায়গাটা, সেদিক থেকে মানুষ অনেকটাই সরে গেছে। শুধু অর্থ উপার্জনকে মানুষ সামাজিক স্ট্যাটাসের একমাত্র মানদণ্ড নিচ্ছে, বাট মননের বা যে ভিতরের যে সত্তা, মানব সত্তার রুচিশীল মানুষ, সেটার দুর্ভিক্ষ চলছে। এজন্য মানুষকে বলবো, আপনারা আপনাদের পাঠক্র সৃষ্টি হোক, যাতে বই পড়ার অভ্যাস তৈরি হোক, ভালো ভালো বই পড়ুন, সমাজকে উৎসাহিত করুন বই পড়ার জন্য। এটি আমাদের জন্য মেইন, যে বই মানুষকে শুদ্ধতা এনে দেয়। বই কখনো শত্রু হয় না, আর বই কিনে কেউ দেউলিও হয় না। তা এটি হচ্ছে নিবেদন, যে বই চর্চা থাকুক, সাহিত্য চর্চা থাকুক, এটি নিবেদন। বাহ! ধন্যবাদ। চমৎকার করে বললেন। তো শ্রোতা দর্শক মন্ডলী, দৈনিক আড্ডাবাজি পর্ব ৮, সাথে ছিল শাহ কামাল। আর ছোট একটা নোট দিতে চাই। এই ৮তম পর্ব অনেক মাস আগে আমাদের হয়েছিল। কিন্তু যেকোনো কারণেই হোক লাইভটা Facebook ডিলিট করে দিয়েছে। আমরা পাইনি বিধায় সেটাকে রিক্রিয়েট করলাম। অনেকেই হয়তো ওই যে বলেছেন যে এই কবিতাটা কোথাও শুনেছি। তো এরকম একটা ব্যাপার ছিল। তো আশা করছি এরকম ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি কোনো যান্ত্রিক গোলযোগ থাকে সেটাও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আ নতুন কোনো পর্ব নিয়ে, নতুন কোনো অতিথি নিয়ে আ আবারও দৈনিক আড্ডাবাজিতে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত যে যেখানে যে অবস্থায় আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য এবং সুন্দরের সাথে থাকবেন। এই বলে বিদায় নিচ্ছি। শুভরাত্রি।